শুধু পদ্মা চর আর চর। জাস্ট একবার চিন্তা করে দেখেন তো, এই চরে কেন তো কোনো ব্যক্তি নেই, আমি একলা একলা ভিডিও করছি। তাহলে কি পরিমাণের সাহসিকতা দেখিয়ে আমি ভিডিও করতে এসেছি, একবার আপনারা দেখেন, শুধু ভিডিওটাই দেখেন, তা না হলে আপনাদের জীবন হয়তো ব্যর্থ হবে। আমি যে এখানে এসেছি এমন ভিডিও আপনাদের আর কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকার আপনাদের সাথে শেয়ার করতে পারবে না। জাস্ট এখানে এমন দুর্গম চরে একলা একলা ভ্রমণ করার জন্য বেটার দম লাগে, সেই দমটা কিন্তু এই তোমাদের আসমউলের আছে, যে কারণেই কিন্তু এই কুষ্টিয়ার দুর্গম চর একলা একলাই ঘুরে বেড়াচ্ছে। কেউ নেই সাথে, আমার আশেপাশে 2-5 কিলোমিটার তফাতে আমার পেছনে বা আমার আগে ডান হাতে বাম হাতে কেউ নেই, আমি একলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে পদ্মা, এদিকে পদ্মা, হার্ডিং ব্রিজ। এইভাবে যদি আমি জীবনটা এনজয় করতে পারি তাহলে আমার জীবনে আর হয়তো কোনো কিছু প্রয়োজন পড়বে না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন অবস্থান করছি পদ্মা নদীতে, আর আমার সামনে যেসব ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নালন সেতু, আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, যেটা কিনা 107 বছর আগে স্থাপিত করা হয়। আর এই সেতুটা নামকরণ করা হয়েছে নালন কবির নামে, যেটা কিনা আমরা সবাই বইয়েতে পড়ছি, নালন সেতু নালন সেতু, নালন কি জাত চিহ্ন নামক জগতে, ঠিক কিন্তু সেই নালন সেতু। আর আমি এখন শিক্ষাই পদ্মা চরে নামছি, আর এদিকে শুধু দেখতে পাচ্ছেন বালু আর বালু, পদ্মা নদীর তীরে অবস্থিত। আর এই পাইপ গুলো দেখতে পাচ্ছেন, এই যে পাইপ দিয়ে কিন্তু সব কিন্তু পদ্মা নদীর থেকে বালু তুলে আপনাকে ডেঙ্গায় নিয়ে যাওয়া হয়। যে বালু কিন্তু আমরা ঘর তৈরি করার কাজে, বিল্ডিং তৈরি করার কাজে, দোকান পাশারি তৈরি করার, গরুর গোয়ালে তৈরি করার জন্য যেসব বালু আমরা ব্যবহার করি, ঠিক কিন্তু সেসব বালু কিন্তু আপনারা এই পদ্মার চরে এসে থেকে নিয়ে যান। আর এত সুন্দর লাগবে ভাই পদ্মার চর, জাস্ট অ্যামাজিং। এমন দৃশ্য দেখতে পেলে শুধু মনকে শান্তি নাই, চোখের প্রশান্তি যে একটা আছে সেটাও কিন্তু আপনার, যে একটা আমরা টাকা খরচ করে মনে করেন ভাই যে আমরা এখানে এসেছি ভ্রমণ করতে, জাস্ট সেই ভ্রমণটা সার্থক হয়েছে এই নালন সেতু, হার্ডিং ব্রিজ, উপকূল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেই কিন্তু এই ভ্রমণ সার্থক হয়েছে। এত সুন্দর পরিবেশ আর মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর মতো হয়তো এমন ভালো লাগার বিরাজ আর কখনোই কারো কাজ করবেন। নালন সেতুর উপর দিয়ে বয়ে চলছে বড় বাস, ট্রাক, আর হার্ডিং ব্রিজের উপর দিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু একটা আপনার লোকাল ট্রেন চলে গেল, যেটা কিনা রাজশাহী থেকে আপনার চলে যাবে খুলনাতে। ঠিক এই পদ্মা নদীর হার্ডিং ব্রিজ হয়ে চলে যাচ্ছে আপনার খুলনাতে প্রবেশ করবে। সে একটা কথা আমার বারবার মনে পড়ে যায় ভাই, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিনাতে ফিরে। ঠিক কিন্তু এই পদ্মা নদীতে কত ঢেউ চলে যাচ্ছে তার কোনো কিন্তু হিসাব নেই। আর এখানে কিন্তু মানুষ পর্যটক নিয়ত বেড়াতে আসে, আর এসে এখানে কিন্তু আপনার নৌকাতে ওঠে, তারপরে আপনার লঞ্চে ওঠে, সম্পূর্ণ উঠে কিন্তু ঘুরে 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 দেখে। জাস্ট এদিকে কিন্তু লঞ্চ রয়েছে, ফেরি হয়েছে, এদিকে নৌকা রয়েছে, এদিকে একটা নৌকা চলে যাচ্ছে। আর একটা অ্যামাজিং বিষয় কি জানো, এখানে কিন্তু ছেলে পেলে প্রতিনিয়ত ফুটবল খেলা খেলে। জাস্ট এটাও একটা অসাধারণ দৃশ্য লাগবে আপনাকে সত্যি। আর একটা বিষয়, আপনারা যারা শাকিব খানের রাজকুমার মুভি দেখেছিলেন তারা অবশ্যই বলতে পারবেন আমি এখন কোথায় আছি। এখানেই কিন্তু রাজকুমারের মুভির শুটিং চলেছে, ফেরি পড়ে আছে, যে ফেরি দিয়ে কিন্তু বালু উত্তোলন করা হয়, বা বড় বড় ট্রলারে মাছ ধরে, যেসব মাছগুলো আমরা ধরে আমরা ইলিশ খাই, যেসব পদ্মা নদীর গুলো মাছগুলো খাই, ঠিক কিন্তু এই ট্রলার দিয়েই কিন্তু মাছগুলো ধরা হয়। এদিকে এদিকে কিন্তু আপনার সব কুষ্টিয়া। একটা কথা আমি আবার আপনাদের সাথে আবার বলি, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এরা কিন্তু 3 আপন ভাই। কুষ্টিয়া বড় ভাই, চুয়াডাঙ্গা মেজো ভাই, মেহেরপুর ছোট ভাই। আপনারা সবাই জানেন কুষ্টিয়া মেহেরপুর আছে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর পর কিন্তু আপনাদের ভাগ হয়ে যায়, কারণ কুষ্টিয়াটা অনেক বড় জেলা ছিল, সেই কারণে আপনার কুষ্টিয়া ভেঙে মেহেরপুর, চুয়াডাঙ্গা হয়েছে। আমি কি উপরে উঠতে পারবো? উঠবো? সমস্যা হবে না তো? বলে আমি উপরে উঠছি।
ভাই ভ্রমণ, ভ্রমণ সার্থক, জীবনে এমন ভ্রমণ করতে পারলে জীবন সার্থক। আর কি লাগে, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি হার্ডিং ব্রিজ, যেটা কিনা স্বপ্নের ব্রিজ। কিছু কিছু মানুষের হয়তো এটা স্বপ্নের ব্রিজ, যেখানে ড্রিম আসার, কিন্তু ইনশাল্লাহ আজকে আমি এখানে পূরণ করতে পেরেছি, আসতে পেরেছি, এটাই কিন্তু আমার অনেক সৌভাগ্য। ভাই টলার দিকে বালি তোলে না আছে মাছ ধরে তোলা, এই টলার দিকে মাছ ধরে না বালু তোলে? বালু তোলে। এই এর ভেতর খুব আছে না, এটাই যাচ্ছে মন চাই এর ভিতরে, এইভাবে এইটাই। এখানে ভাই এখানে আপনার চলে আসেন নাকি? আমরা চাই ছবি তুলতে, ছবি তুললাম এখানে হচ্ছে কোনো সমস্যা না তোমার আবার? এবার এখানে তো আপনি হার্ডিং ব্রিজ দেখতে পাবেন। আপনাকে একটা জিনিস দেখায়, হার্ডিং ব্রিজের উপরে কিন্তু মানুষ হচ্ছে তাদের কর্ম সংস্কারের জন্য অনেক কিন্তু হার্ড ওয়ার্ক করছে। ওরা কিন্তু আপনার হার্ডিং ব্রিজটা মেরামত করছে সবসময়, কিন্তু এখানে আপনারা জানেন হার্ডিং ব্রিজের উপর দিয়ে কিন্তু বিদ্যুৎ চলে, যা কুষ্টিয়া থেকে পাবনা, পাবনা থেকে কুষ্টিয়া, এর ভেতরে কিন্তু বিদ্যুৎ সরবরাহ চলে। ঠিক সেই কারণে কিন্তু সবসময় কিন্তু আপনার হচ্ছে এই যে বিদ্যুতের ওপর নজরদারি করা হয়। আর জাস্ট আপনারা দেখেন, এখানে দেখেন তো এত সুন্দর ভাবে নৌকা প্রবেশ করছে, যা পদ্মা নদীর উপর দিয়ে আজকে আপনার ভাড়াতে নৌকা কিন্তু আপনি সবসময় পাবেন। জাস্ট আমি আপনাদের সাথে আর একটু শেয়ার হই, আজকে আমি এই লঞ্চের মাথায় আর একটু উঠি, জানি না এই লঞ্চের উপর উঠলে আমার কেউ কিছু বলবে কিনা। হ্যাঁ, এখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। আর আপনারা হয়তো এর আগের ভিডিও আমাকে দেখছেন, আমি ছিলাম হচ্ছে পদ্মা নদীর ওই পিঠে, ওই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন না, ওই দিকে কিন্তু আমি ছিলাম। আর ওখান থেকে কিন্তু আমি প্রবেশ করেছি আজকে আপনার 10টার সময় চলে এসেছি এখানে ভিডিও করার জন্য। আর এখান থেকে ভিডিও করতে আমি চলে যাব হচ্ছে আপনার দৌলতপুর। দৌলতপুর কিন্তু আপনাকে যেতে হলে কিন্তু অবশ্যই আহ বাস বা নদীতে করে সেখানে আমার যেতে হবে, শুধু মরুভূমির মতন খাতা অঞ্চল। এই লঞ্চের উপর থেকে নেমে যাচ্ছি নিচে। আমি অনেকক্ষণ যাবত দেখছি, ছবি তুলছি, ভিডিও করছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই কিন্তু আমি এই লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছি। ভাই অনেক দিনের স্বপ্ন ছিল এই পদ্মা নদীর পানি একটু নিজের হাতে ছুঁয়ে দেখার, জাস্ট সেটা হয়তো আগে পূরণ হবে। এত পরিমাণে ঠান্ডা পানি ভাই, এত পরিমাণে ঠান্ডা পানি। পদ্মা সাক্ষী হয়ে থাকবে লাইফে। আমি আমার একবার হলো এই পদ্মা নদীতে এসেছিলাম, আর এই পদ্মা নদীতে আমি আমার মুখ ধুয়েছিলাম। জাস্ট আমার এইভাবে যদি সারা জীবন ঘুরতে পারতাম দৌড়িয়ে দৌড়িয়ে মুক্ত পাখির মতন, তাহলে না কতই ভালো হতো। এভাবে সারা জীবন যদি ঘুরতে পারতাম, জাস্ট আমি চাই আমি মরণকাল পর্যন্ত এভাবেই ঘুরবো, এভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আল্লাহ কত সৌন্দর্যময় এই বাংলাদেশ দিয়েছে, যেটা দেখার জন্য ঘুরতে হবে, শুধু ঘুরতে হবে, ঘুরতে হবে আর ঘুরতে হবে, ঘুরতে 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 জীবনটা শেষ করতে হবে। চর পড়ে গেছে, শুধু বালুর চর আর চর। আমি এখন চলে যাব ঠিক ওই চরে। আপনি দেখতে পাচ্ছেন যে চরটা সবুজ পড়েছে, ঠিক সেই চরের ভেতরে আমি চলে যাব। আমি আমার পেছন দিয়ে পাশে দিয়ে যে একটা নদী বয়ে গেছে দেখছেন, এটা কিন্তু পদ্মা নদীর শাখা। এই পিঠ পার হলে কিন্তু ওই পিঠই আপনি প্রবেশ করতে পারবেন। আমি ওই পিঠে প্রবেশ করব। আর ওই পিঠে প্রবেশ করার জন্য আমাকে ওই মাঠটা পাড়ি দিয়ে আমাকে ওই পিঠে যেতে হবে, যে পিঠে প্রবেশ করলে আমি আমার এখানের ভ্রমণ সার্থক করতে পারবো। হাই, আমি কোথায় চলে এসেছি! আমি লাইফে কিন্তু এখানে কখনো আসিনি। আমার পরিবার থেকে যদি এই ভিডিওগুলো দেখে আমারে বলবে ছেলে অনেক বড় হয়েছে, ছেলে রে আর বাঁধিয়ে রাখা যাবে না, আর ঘরের ঘরের কোণে আর বসে রাখা যাবে না, ও শুধু খোর মতন, ও মুক্ত পাখির মতন উড়ুক। আর আমার
সামনে যেটা দেখতে পাচ্ছেন যে প্রাচীর দিয়ে ঘেরা, ওটা কিন্তু কুষ্টিয়া পার্ক, যেটা কিনা পদ্মা নদীর তরে অবস্থিত। আমি ভিডিও দেখছি, এখানে অনেক টিকটক করতে মেয়ে ছেড়ে পেলে তারা কিন্তু এর ভেতরেই থাকে। আর এখানে যে পতাকা কি করতে টাঙানো হয়েছে সেটা সঠিক আমি জানি না, আর জানি না ওর ভেতরে ওর ওই পিড়ি যেতে দেবে কিনা। যেতে যেতে দেয় তাহলে গিয়ে ভিডিও বানাবো। আর ওই যে দেখছি কিছু কাকিরা আছে আপনার গোসল করছে, দেখবো কাকিদের সাথে শেয়ার করবো কথাবার্তা আমাদের ওখানে যেতে দেয় কিনা। আর হয়তো যেতে দেবে, কারণ এখানে আপনার পার্ক আছে, পার্কটার জন্য কিন্তু আপনাকে যেতে দেবে। আমি অলমোস্ট 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি এই পদ্মার চরে, যে চরে আমি কখনো আসিনি। এত পরিমাণের কষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার এই ভিডিও বানাতে বানাতে। হয়তো আমারে যেতে দেবে, আমি বলবো আমারে যেতে যেতে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এসেছি, ফেসবুকের জন্য, তাহলে হয়তো আমাকে যেতে দেবে। ভাই আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি। আমি কিন্তু ওই পিঠে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত। আমার পায়ে যে জুতা ছিল সেই জুতাগুলো কিন্তু খুলতে হয়েছে, খুলে কিন্তু আমাকে ওই পিঠে প্রবেশ করতে হবে, কারণ জানেন জুতা পায়ে দিয়ে অনেক পানির ভেতরে যা অসম্ভব। আমি চলে এসেছি এই পিঠে। আমি ওই চরে যাবো। আমি এখন ঠিক কিন্তু এই চরে চলে এসেছি, যে চরে মানুষ শুধু কি চাষ করে ভাই আমি জানি না। এই যে এগুলো কি ফসল আমি সঠিক জানি না, যাতে সব মনে হয় এই যে বক্রম চাষ করে, ঠিক সেই বক্রমের আবাদ হয়তো হবে। আর এদিকে কিন্তু পদ্মা, আর পদ্মা চরে আমি ঘুরে বেড়াচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে পোয়াল গাদা, এটা কিন্তু পোয়াল গাদা। আপনারা কৃষকরা কিন্তু এসব অঞ্চলে ধান চাষ করেছিল, ধান চাষ করার পর ধানগুলো মাড়াই করে নিয়ে পোয়াল গাদা দিয়ে চলে গেছে। আমি আমার লাইফের স্বপ্ন পূরণ করব। অনেক দিনের ইচ্ছা ছিল এই পদ্মা চরে, কুষ্টিয়ার চরের উপরে উঠে আমি আমার লাইফটা এনজয় করার। তো সেই সৌভাগ্য আজকে আমার হয়েছে, আর সেই ড্রিম পূরণ করার জন্য আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি। লাইফে যা আমি শুনেছি ট্রাভেল ব্লগ যারা করে তারা নাকি অনেক কষ্ট করে। তো লাইফে ট্রাভেল ব্লগ করতে হলে অনেক কষ্ট করতে হয়, এটা যেমন বাস্তব বাস্তব কথা বলছি, আমি তেমন একটা শান্তি পাচ্ছি, আমার চোখের শান্তি পাচ্ছি, আমার মনের শান্তি পাচ্ছি। এমন পাহাড়, এমন দেশ ঘুরতে পারছি। আর এগুলো কি তা সেটা আমি সঠিক জানি না। এদিকে পদ্মা, এদিকে পদ্মা হার্ডিং ব্রিজ, এদিকে পদ্মা কুষ্টিয়া, এদিকে পদ্মা, আর সেই পদ্মা নদীর তীরের ভোগের স্থানে আমি বসবাস করছি। আই লাভ ইউ পদ্মা, পদ্মা। আর কি পরিমাণের আপনার গাছালি, একটু নিজের চোখে দেখুন যে গাছগাছালি কিন্তু এই পদ্মার বালুতে জন্ম নিয়েছে। আর এখানে তো মানুষ সব কৃষকরা চাষাবাদ করছে। চরের মাঝখানে কিন্তু একটা শ্যালো বসানো আছে, যে শ্যালো দিয়ে কিন্তু এই অঞ্চলে চাষাবাস করে যারা। টাকা এইগুলো কি ফল? চীনা বাদাম এইগুলো বলে? এই চরে সবকে এই সব চীনা বাদাম তৈরি হয়েছে? এই ধান চাষ করে দেখছি করছিল, ধান চাষ করছিল নাকি? আপনার বাদাম যেমন আষাঢ় মাসে যখন পানি হয় সেখানে দেখুন থই যায় পানি, সব বাদাম। ওখানে আস্তে আস্তে একজনে বলছে এই পিঠে থেকে আসতে দেয় না, আমি ভয় পাইছি। কিন্তু ওই ভাইরে শুধাচ্ছে, এক ভাই ওই হয়তো ধান মেল দিচ্ছে, ওই ভাই বলছে না তুমি যাও সমস্যা নেই। আর এই যে বই মানুষের এই যে পদ্মা চরে মানুষ বসবাস করে না কাকা, কোনগুলো সেটা
এখন আর পদ্মার এই চরে মানুষ নাই, সবই ডাঙাইতে দিয়েছে। চলে এসে আগে তো মানুষ এখানে বসবাস করতো তাই না? তো শুধু মরুভূমির মতন হা হা করছে। ওদিকে আমি এখন যেতে পারবো সম্পূর্ণ? অনেক দূর তাই না? হ্যাঁ এটা অনেক মাঠকে মাঠ পড়ে আছে। আচ্ছা কাকা ভালো থাকেন। হ্যাঁ ওই দেখছি তোমার গরু চড় আছে তাই না? গরু সব চীনা বাদাম, জাস্ট বাদাম আমি দেখছি কিন্তু চীনা বাদাম কখনোই দেখি না। হ্যাঁ বাদাম হয়েছে? কাকা কিন্তু বলছে একটা চীনা বাদাম তুলতে, দেখি তুলি খাই দেখি কেমন লাগে। এই বাদাম কিন্তু সব কাকার। কাকা কিন্তু বাদাম তুলছে। ভালো করে পুষ্ট হয়নি কয়েকদিন। যে আমি আবার তুলছি হয়তো লোকে আবার কিছু বলবে না তো, বলবে না তো আমার ভুল থেকে তুলছে। হ্যাঁ না, আমি নিজেই তো আমার ভুল থেকে তুলে দিলাম। আচ্ছা কাকা ঠিক আছে। হ্যাঁ কাকা আমি একটু ঘুরে আসি। জাস্ট কাকা আমার বাদাম তুলে দিয়েছে, বাদাম খাইছে খাইছে সব ঘুরবো, ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। ভাই সেই টেস্ট চীনা বাদাম, সেই টেস্ট। আর সব কেন তো হুড্ডিডি পাখি আপনার এখানে বসবাস করে, আর বালির ভেতরে চীনা বাদাম। জাস্ট অ্যামাজিং। ভ্রমণ মানুষকে কোথায় নিয়ে যায় শুধু আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভাই এদিকে চর পড়ে গেছে, সব চর। ভাই আমার মাথা দিয়ে কেন তো অলরেডি ঘাম ঝরঝর করে পড়ছে, আর এর ভেতরেই কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার এই ঝড়ের ভেতরে, এই ওল ঘাসের ভেতরে যদি ধরে আমাকে মেরে কেউ যদি গলা কেটে নিয়ে চলে যায়, জাস্ট সেখানে কিন্তু কেউ ওবল পাওয়ার লোক থাকবে না। আর ঘুরতিতি পাখির আওয়াজ আর এই মুক্ত বাতাসে ঘুরে ঘুরে দেখার এক অন্যরকম ফিলিং কাজ করবে। আমি চলে এসেছি আপনার পাবনা জেলার নদীর ধারে। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবনা জেলার পদ্মা নদী, আর ওখানে কিন্তু সব বাদাম চাষ হয়েছে। ওদিকে আমি যাবো ওখানে। ভাই আমি যে এখানে এসেছি এমন ভিডিও আপনাদের আর কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকার আপনাদের সাথে শেয়ার করতে পারবে না। জাস্ট এখানে এমন দুর্গম চরে একলা একলা ভ্রমণ করার জন্য বেটার দম লাগে। সেই দমটা কিন্তু তোমাদের আসমাউলের আছে, যে কারণেই কিন্তু এই কুষ্টিয়ার দুর্গম চর একলা একলাই ঘুরে বেড়াচ্ছে। কেউ নেই সাথে, আমার আশেপাশে 2-5 কিলোমিটার তফাতে আমার পেছনে বা আমার আগে ডান হাতে বাম হাতে কেউ নেই, আমি একলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি এক দুর্গম চর, যে চরে আপনার আষাঢ় মাসে পানি থই থই করে, আর এই পয়লা বৈশাখ থেকে শুরু করে বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার খরাতে এসব পানি বেগরে নদী শুকিয়ে যাচ্ছে। আল্লাহ রে, আমার পেছনে কিন্তু আশেপাশে কেউ নেই। ওদিকে পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে, এদিকে পাবনা জেলা, ওদিকে নাটোর, আর আমি এখন আছি এই দুর্গম চরে। একবার চিন্তা করে দেখেন তো ভাই, দেশটা ঘুরে দেখার জন্য আর কি করতে হয়। এদিকে সব চর পড়ে গেছে, কি এক দুর্গম চর। আর আমি এখন উঠে যাব ওই চরের উপরে। ওই চরের উপরে একটা কুড়ে আছে, সেই কুড়ে গিয়ে আমি একটু বিশ্রাম নেবো। ভাই এত পরিমাণে রোদ পড়ছে যে রোদের কারণে হয়তো আমার মাথা ঘুরে হয়তো আমি এই বালুর ভেতরে পড়ে যেতে পারি। আর আপনারা হয়তো আমার কণ্ঠ থেকে বুঝতে পারছেন ভাই, এই গরমে আর এই বালুর তলায় থেকে ঠান্ডা আমারে একদম নাজেহাল করে ফেলছে শুধু ভিডিও বানাতে এসে। এত দুর্গম চরে জাস্ট এইভাবে যদি আমি জীবনটা এনজয় করতে পারি, তাহলে আমার জীবনে আর হয়তো কোনো কিছু প্রয়োজন পড়বে না। জাস্ট অ্যামাজিং ভাই, শুধু পদ্মা চর আর চর। জাস্ট একবার চিন্তা করে দেখেন তো,
এই চরে কেন তো কোনো ব্যক্তি নেই, আমি একলা একলা ভিডিও করছি। তাহলে কি পরিমাণের সাহসিকতা দেখিয়ে আমি ভিডিও করতে এসেছি একবার আপনারা দেখেন, শুধু ভিডিওটাই দেখেন, তা না হলে আপনাদের জীবন হয়তো ব্যর্থ হবে। আর হয়তো এই ভিডিওটা আমার পরিবার দেখবে, পরিবার হয়তো বলবে এই ছেলেকে আর বেঁধে রাখার সুযোগ নেই, এই ছেলে আপনার একলা একলা ভ্রমণ করতে শিখে গেছে, একলা একলা দেশ ঘুরতে শিখে গেছে, এই ছেলেকে আর চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখা যাবে না। এই ছেলেকে ছেলের ইচ্ছা মতন মুক্ত পাখির ন্যায় উঠতে দিতে হবে। আমি আমার আব্বাকে বলতে চাই, দেখেন আব্বা, আমি আজকে কোথায় এসেছি একলা একলা, যে ছেলেকে আপনি কখনোই একলা একলা বাড়ির বাইরে যেতে দেননি, সেই ছেলে কিন্তু আজকে দুর্গম চরে একলা একলা ভিডিও বানিয়ে বেড়াচ্ছে, যেটা কিন্তু কোনো ইউটিউবারদের দ্বারাই সম্ভব নয়। যে সম্ভব আমি আসমাউল তোমার ছেলে একলা একলা করে দেখাইছি। আমি শুধু বলতে চাই, আমার ভিডিওটা শুধু আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমি এমন ভিডিও বানাবো, এমন দুঃসাহসকর ভিডিও বানাবো আমি নিজে কখনো কল্পনা করতে পারি নাই। জাস্ট আমি কালকে যখন বাড়ি থেকে বাইর হয়েছিলাম, তখন মনে মনে ভাবছিলাম হয়তো পদ্মা চরে কোলে কোলে ভিডিও বানাবো, জাস্ট এসে যে এমন পর্যায়ে পড়বো, এমন সুন্দর প্রাকৃতিকের মাঝখানে আমি হারিয়ে যাব, আমি কল্পনাও করতে পারছি না। সো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই দুর্গম পাহাড়ের দুর্গম চরের ভেতরেই শেষ করছি। আর কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।